দর্শক, কালবেলার নির্বাচনী আয়োজন ভোটের বেলা দেখবার জন্য স্বাগত জানাই আপনাদের। নির্বাচনী প্রচারণায় গুরুত্ব পাচ্ছে দলগুলোর অতীত কার্যক্রমের কথা। কেউ বলছে অতীতে যারা সরকার চালিয়েছে তাদের দেখা শেষ, এখন নতুন কাউকে দেখতে চায়। আবার অন্য দল স্মরণ করিয়ে দিচ্ছে স্বাধীনতা যুদ্ধের ভূমিকা। প্রশ্ন থাকে, জনগণ কি দেখতে চায়, বা গত 1.5 বছরেই বা কোন দল কি দেখাতে পেরেছে? নির্বাচন সামনে রাজনীতির নানা দিক নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা। আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন দুজন বিজ্ঞ আলোচক। পরিচয় করিয়ে দিচ্ছি তাদের। আমার ডানে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, স্বাগতম আপা। আমার বাম পাশে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, স্বাগতম আপনাকে। আমি প্রথমে মুন্নি আপা আপনাকে দিয়েই শুরু করতে চাই। যদি সহজ কথায় বলি, আমরা অতীতে দেখেছি, গত 1.5 বছরে আবার নতুন করে নতুন বাংলাদেশে দেখলাম রাজনৈতিক দলগুলোকে। যদি আপনার দল দিয়ে শুরু করি, বিএনপি কতটুকুন আশা ভরসা, ইতিবাচক নেতিবাচক কি দেখাতে পেরেছে? না, আমরা তো চেষ্টা করছি। আপনাকে ধন্যবাদ প্রথমে, এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। দেখেন, বিএনপি এটা তো একটা পুরনো দল। 3 বার বিএনপি আপনার এই দেশ পরিচালনার জন্য জনগণ বিএনপিকে নির্বাচিত করেছে এবং বিএনপি সরকার গঠন করেছে, দেশটা চালিয়েছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাস করে, মানবাধিকারে বিশ্বাস করে। এখন সেই রকম একটা অবস্থায় গত 4টা টার্মে একটা ফ্যাসিবাদ যখন আমাদের উপর চেপে বসেছিল, সেই ফ্যাসিবাদের সময়ে যেহেতু কোনো নির্বাচন হয় নাই, যেহেতু কোনো মানুষ ভোট দিতে পারেনি, এইবার যেমন 13 কোটি প্রায় ভোটার আছে, সামনের যেই বহুল আকাঙ্ক্ষিত আমাদের নির্বাচনটা এসেছে, এবং সেখানে আপনি জানেন যে প্রায় 6 কোটি নারী ভোটার এবং বয়স্ক ভোটার আছেন, তরুণ ভোটার আছেন প্রায় 5 কোটি। তো এই গত 17 মাস কিংবা কম বেশি সময়ে আমরা যে 5ই আগস্টের পর এই গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপর 40,000-এর মতন ছাত্র জনতা, নেতাকর্মী, তারা সাধারণ মানুষ আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, শিশুরা জীবন দিয়েছে। সেই রকম রক্তস্নাত বাংলাদেশ, সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের দেশনেত্রীকে হারিয়েছি। আপনারা দেখেছেন আমাদের দেশনেত্রীর উপর ফ্যাসিবাদ, সেই স্বৈরাচার 36টা মামলা দিয়ে সম্পূর্ণ মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এমনভাবে অত্যাচার, এমনভাবে নির্যাতন ওনার উপর করেছে যে এটা বাংলাদেশের প্রতিটা মানুষ, দল মত নির্বিশেষে সবাই এটা বোঝেন। আমরা ওই টাইমেও কন্টিনিউয়াস বলে গেছি, আজকে যেই কথা বলছি একই কথা বলেছি। অনেক রক্তচক্ষুকে উপেক্ষা করে চরম মূল্য দিয়েছি, কিছু যায় আসে না তাতে। তো সেই রকম অবস্থায় 25শে ডিসেম্বর যখন আমাদের চেয়ারম্যান সাহেব উনি বাংলাদেশে আসলেন, 17 বছরের নির্বাসিত জীবন লন্ডনে, 1/11 সরকারের যে ভয়ঙ্কর নির্যাতন, সেখানে আপনারা সবাই দেখেছেন, পিজি হসপিটালে ওনার সেই ভিডিও আছে, জেলখানায় ওনাকে কিভাবে অত্যাচার করেছে সেটা আছে, ওনার নিজের বক্তব্য আছে, দেখবেন কি বলেছেন উনি। এবং ওনার ছোট ভাই, আমাদের আরেকজন খুব প্রিয় মানুষ আরাফাত রহমান কোকো, উনি আর ফিরতেই পারেননি, ওই নির্যাতন থেকে ইন্তেকাল করেছেন। এখন সেই অবস্থায় আজকে বাংলাদেশে আমরা যখন একটা খুব দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত এই নির্বাচনটার দিকে তাকিয়ে আছি, তখন ফ্যাসিবাদ যারা কায়েম করেছিল আওয়ামী লীগ, তারা যেহেতু পালিয়ে গেছে, মূল যেই লোকজন ওনারা ইন্ডিয়াতে, যাদের তো দোসর বলা হতো, ইন্ডিয়ার দিকে তাদের যে ঝুঁকে পড়া নীতি ছিল, তারা পালিয়ে গেছে। তো সবাই যে পালিয়ে গেছে তা তো না, অনেক যারা কর্মী সমর্থক তারা আছে। এখন তারা থাকলে কি হবে, আওয়ামী লীগের যে কার্যক্রম সেটা যেহেতু নিষিদ্ধ, আওয়ামী লীগ তো এই নির্বাচনে যেহেতু অংশ নিতে পারছে না, আমরা দেখছি অন্য আরো যে রাজনৈতিক দল যেমন জামাত, তার কথা যদি আমরা বলি, 5 তারিখের পর তারা একটা ভিন্ন একটা মাত্রা নিয়ে আসার চেষ্টা করেছে আর কি। আমাদের সাথেই ছিল 17 বছর জামাত, আমাদের প্রতীক ধানের শীষ নিয়ে 2018-তে তারা নির্বাচন করেছে,
কিন্তু দেখা গেল যে ভীষণভাবে আমাদেরকে তারা রাজনৈতিক প্রতিপক্ষ বানিয়ে তারা আওয়ামী লীগের সাথেও ছিল। যখন যার সাথে সুবিধা জামাত তার সাথে থাকে, যখন যাকে দরকার নেই তাকে ছুঁড়ে ফেলে দেয়। এটা হচ্ছে জামাত। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে স্মৃতিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। জামাতের ক্যারেক্টারিস্টিক। কিন্তু 1971 সনে বাংলাদেশের স্বাধীনতা এবং আপনার পাকিস্তান বিভক্তির বিরোধিতা করেছিল এই জামাত, এবং সেই সাথে দলটির অনেক নেতাকর্মী তাদের বিরুদ্ধে আধা সামরিক বাহিনীতে যোগদান, সেই অভিযোগ যেমন রয়েছে, গণহত্যায় অভিযুক্ত থাকার যে অভিযোগ রয়েছে, এবং আধা অন্যান্য যে সদস্যরা তাদের বিরুদ্ধে আধা সামরিক বাহিনীর শান্তি কমিটি গঠনে নেতৃত্ব দিয়েছিল, সেই অভিযোগও আছে। এই ইতিহাস তো আমরা জানি না, আপা। এটা তো জানতে হবে। আমার সামনে যে তরুণরা আছেন, হ্যাঁ, আমাদের এটা বলতে হবে, কারণ আমাদের দলটা মহান মুক্তিযুদ্ধের যে ঘোষক, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে তৈরি। এটা বলছি এই কারণে যে আজকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, উই রিভলভ, সেই দিনের আমাদের মেজর জিয়া, তরুণ একজন সামরিক কর্মকর্তা, পাকিস্তান আর্মিতে কাজ করেন, ধরতে পারলে কনফার্ম কোর্ট মার্শাল, মৃত্যুদণ্ড। কিছু উনি কেয়ার করেননি। কেন? সেই দিন কি রাজনৈতিক দল ছিল না? সেই দিন কি রাজনৈতিক নেতা ছিল না? কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে কেন বলতে হয়েছিল? তো এই কারণে বললাম যে জামাত এখন যেমন আপনার দেখা যাচ্ছে নারীদেরকে নিয়ে তারা নানান রকম নারী বিদ্বেষমূলক কথাবার্তা বলছেন, এবং সেই সাথে দেখা যাচ্ছে যে তাদের কোনো প্রার্থীর যে উগ্র আচরণ, সামরিক বাহিনীর কোনো সদস্যের সাথে দেখেছেন ওই ভিডিওটা, ঢাকা 17 আসনের যে একজন প্রার্থী দিয়েছে তার কথা বলছি, এবং সেই সাথে এই যে তার অ্যাকাউন্ট নাকি হ্যাকড হয়েছে, টুইটার আমারও আছে, এখন এক্স যেটাকে এখন বলে। তো কোনো কিছু এরকম হ্যাকড হলে যে খুব দ্রুততম সময়ের মধ্যে ফেরত পাওয়া যায়, এটা আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট, কারণ এটা সাধারণত 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় লাগে। আমার যে ফেসবুক হ্যাকড হয়েছিল, এবং এখনও যাই হোক এটা ইমেইল হ্যাকড হয়েছে, এটা আগে করতো আওয়ামী লীগের দোসর যারা ছিল, একটা তো অর্গানাইজেশনের মতন অফিসই বসিয়ে দিয়েছিল, আর এখন করছে আপনার বট বাহিনী জামাতের বট বাহিনী। তাদের কাজ হচ্ছে আমরা কোনো কিছু পোস্ট করলে সেখানে এসে অসম্ভব আজে বাজে কমেন্ট করা। বট বাহিনীর কাজ হচ্ছে ওই যে আমাদেরকে মেলাইন করা, আমাদের বিরুদ্ধে অপতথ্য, মিথ্যা তথ্য, প্রোপাগান্ডাগুলো আপনারা দেখেছেন যে এক সপ্তাহে। জামাতের বট বাহিনী তো আর জামাতের আমিরের আইডি হ্যাক করবে না, তাই না? বট বাহিনী থাকা অবস্থায় জামাতের এই যে আমির, তার এই অ্যাকাউন্ট নারী বিদ্বেষী যে পোস্ট, যে কর্মজীবী নারী আমাদের মতো নারীদেরকে উনি পতিতার সাথে তুলনা করেছেন। হ্যাঁ, এখন someone should be ashamed of that comment। এখন সেটা আপনার 9 ঘন্টা পরে অ্যাকাউন্ট হ্যাক, এটা যে দাবি করেছে, এটা আপনার ভাই কতটা বিশ্বাসযোগ্য? আপনিও তো সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনি তো একজন গণমাধ্যম কর্মী, যে আমার ছোট ভাই আলাউদ্দিন উনিও আছেন। এখন আমরা শুনেন, আমরা টেকনিক্যাল নো হাউ মানে খুব যে এক্সপার্ট অফ দ্য এক্সপার্টস আমরা তা নই, কিন্তু আমার কমন সেন্স আছে, অ্যাজ বিকজ আমি একজন লয়ার হিসেবে বলতে পারেন, সাধারণ মানুষ হিসেবে, অ্যাক্টিভিস্ট হিসেবে বলতে পারেন, এটা বিশ্বাসযোগ্য না। গণভবনের এক ইয়াকে ধরা হয়েছে, এটা অ্যারেস্ট করেছে দেখলাম। এখন হয় কি, সত্যিকারের যেই ঘটনা সেটা একটা সত্য অনুসন্ধান করতে হয়। আমি একজন আইনজীবী হিসেবে আপনাকে বলি, একটা ঘটনা ঘটলে, যেমন সাগর রুনি হত্যা, সাগর রুনি যে গত ফ্যাসিবাদের সময় হত্যা হলো, আপনার কি মনে আছে শতবার ওই যে তদন্ত রিপোর্ট আর দেয় না, আজও তো আসেনি। এই যে 17 মাস তারা আছে, অন্তর্বর্তী সরকার এসছে। আমরা এই বিষয়ে একটু পরে আপনাকে আরো শুনবো। আমরা একটু আলাউদ্দিন মোহাম্মদ আপনাকে শুনতে চাই। আপা অনেকগুলো বিষয় সামনে এনেছেন, যদি আপনি কিছু বলতেন এরপরে প্রশ্ন চাই। আপনাকে ধন্যবাদ, আপুকে ধন্যবাদ। আপু খুব সুন্দর করে ঘটনা ব্যাখ্যা করতে পারেন এবং করছেন, আমি শুনছিলাম। তো আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে, আপনি যেটা শুরু করেছিলেন যে মূলত ইতিহাসের যে সিলসিলা, আপনি যে ইতিহাসে কারা আসলে রাষ্ট্র পরিচালনা করেছেন এবার নির্বাচনে সেটা কোনোভাবে প্রভাব ফেলবে কিনা, এই বিষয়টাই। তো আমার মনে হয় এটা একটা আপনার মিক্সড সিচুয়েশন।
কখনোই ইতিহাস বাস্তবতাকে অথবা বর্তমানকে পুরোপুরি ছেপে যায় আমি না। কিন্তু একই সঙ্গে উল্লেখ করেছি গত 1.5 বছরেরই যে এখন কি দেখলাম, এটাও একটা ব্যাপার। হ্যাঁ, গত 1.5 বছর আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না 1.5 বছর এখানে রাজনীতি ছিল না। এখানে একটা অপরাজনীতি, অপশাসন, স্বৈরশাসন, ফ্যাসিবাদী শাসন থেকে এই 1.5 বছর আমরা একটা গ্রাউন্ড তৈরি করেছি, যে গ্রাউন্ডের মাধ্যমে একটা গণতান্ত্রিক শাসনের দিকে, উত্তরণের দিকে আমরা যাব। এই 1.5 বছরটা আসলে আমরা এইভাবেই দেখব। এখানে আসলে এই রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের যার যার অবস্থান থেকে সহযোগিতা করেছে এবং প্রত্যাশা করেছে, চাপ সৃষ্টি করেছে। মূলত উদ্দেশ্য ছিল একটাই, যে আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যেই প্রতিশ্রুতি নিয়ে 1990-এর গণঅভ্যুত্থানের পর গণতন্ত্রের পথ চলা শুরু হয়েছিল, সেই প্রতিশ্রুতি সামহাও ব্যত্যয় ঘটেছিল। সেই প্রতিশ্রুতিকে ভুলুণ্ঠিত করে বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করে যারা এখানে স্বৈরশাসন কায়েম করেছিল, যারা বিগত 3টি নির্বাচন দৃশ্যনীয়ভাবে হরণ করেছিল, জনগণের অধিকারকে যারা কক্ষিগত করেছিল, সেই শক্তি এবং সেই সময়টাকে পাল্টে দিয়ে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য এই 1.5 বছর সময় কিন্তু আমরা এখানে সবাই মিলে এটাকে আপনি বলতে পারেন যে এটা উত্তরণের জন্য যেই আপনার কি একটা ল্যান্ডিং স্টেশন ছিল, এখান থেকে আমরা আসলে টেক অফ করার এখন প্রস্তুতি নিচ্ছি। তো সেই প্রেক্ষিতে আমি 1.5 বছর সময়টাকে মনে করি যে এটা আমাদের সবার অর্জন, এবং যদি এখানে কোনো ব্যত্যয় ঘটে থাকে অথবা আমরা এর চেয়ে ভালো কিছু করতে পারতাম সেরকম চিন্তাও থাকে, এবং এটাও আসলে সবারই দায়। হ্যাঁ, এই আসলে আমরা এর চেয়ে বেটার কেন করতে পারলাম না, এবং অর্জনটাও সবারই অর্জন। মূল জায়গাটা হলো যে রাষ্ট্র পরিচালনা আসলে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র জনগণের দ্বারাই পরিচালিত হবে, জনগণের প্রতিনিধি দ্বারাই পরিচালিত হবে, রাষ্ট্র কখনোই মানে এটা ভ্যাকুয়াম থাকে না। সব সময় আপনি যদি সুশাসন এখানে না থাকে তাহলে দুঃশাসন থাকবে, অপশাসন থাকবে। তো এটা সবসময় শাসনের মধ্যেই থাকবে। সেই ধারাবাহিকতাটার মধ্য দিয়েই আমরা পরিচালিত হব। কিন্তু এর মধ্য দিয়ে, যেমন আপনি যে 5 থেকে 8 আগস্টের যে সময়টা দেখেন, এই সময়টা কিন্তু কোনো শাসনের সময় না। এই সময়টা একটা পিওর ফ্রিডমের সময়। তখন কিন্তু বাংলাদেশের জনগণ দেখিয়েছে যে জনপ্রতিনিধিরা যেই কাজ করতে পারে না, যেই কাজে হিমশিম খায়, জনগণ জনপ্রতিনিধি ছাড়া, রাষ্ট্রযন্ত্রের সহযোগিতা ছাড়া, দৃশ্যমান প্রতিষ্ঠানগুলোকে ছাড়া তারা কিন্তু দায়িত্ব নিয়ে রাষ্ট্রকে 3 দিন পরিচালিত করেছিল। আমাদের নিকট ইতিহাসে এটা জনগণের শাসনের অথবা জনক্ষমতায়ন একটা দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে বলে আমরা মনে করি। এবং এটা আগামীতে আমরা যখন বারবার জনগণের প্রতি অনেক সময় মানুষ হতাশ হয় এবং রাষ্ট্র পরিচালনায় গিয়ে যখন দেখে অনেক জায়গাতে আনরোলি, অনেক জায়গায় আপনার সুশাসন আনতে ব্যর্থ হয়, তখন কিন্তু আমরা অবচেতন জনগণের উপর দায় দিয়ে দিই। কিন্তু এই দায় না দেওয়ার একটা প্রেক্ষাপট কিন্তু 5 আগস্টের পর ছাত্র জনতা তৈরি করেছিল। তো এইটা আমাদের জন্য যদি একটা দৃষ্টান্ত হিসেবে থাকে, তাহলে আমরা আগামীতে যারা জনপ্রতিনিধি এবং যারা রাষ্ট্রের বিভিন্ন স্তম্ভে কাজ করেন তারা আরো দায়িত্বশীল হতে পারবেন। আর যে সিলসিলা ব্যাপারটা বলবো এখানে, প্রথমত সবসময় প্রতিটি রাষ্ট্রেই অতীতে যারা শাসন পরিচালনা করে স্বাভাবিকভাবে সেখানে গুড এক্সাম্পলস থাকে, আবার সেখানে আপনার ব্যাড এক্সাম্পলসও থাকে। কারণ আসলে রাষ্ট্র পরিচালনা তো জনগণকে নিয়ে, জনগণের সাথে নিয়েই। তো সমাজের মধ্যে যদি অপরাধ থাকে, সমাজের মধ্যে যদি করাপশন থাকে, সমাজের মধ্যে যদি আইন না মানার প্রবণতা থাকে, তখন আসলে সবচেয়ে সুন্দর শাসক গোষ্ঠী এসেও কিন্তু সেখানে সুশাসন রাতারাতি নিয়ে আসতে পারবে না। সেই প্রেক্ষিতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে আমরা তাদের প্রতি মানে গণতান্ত্রিকভাবে, যেমন আমার সামনে বসে আছেন যিনি, তার যে রাজনৈতিক দল বাংলাদেশকে আপনার গণতান্ত্রিকভাবে খুব, যদি 90-এর পরে দেখি আমরা 2বার আমরা তাদের শাসন দেখেছি, তো ডেফিনেটলি তাদের শাসনের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, অর্থনীতি চাকা সচল হয়েছে, বাংলাদেশের অনেকগুলো খাত তারা গতি পেয়েছে, নারী শিক্ষা থেকে শুরু করে অনেকগুলো সোশ্যাল সেফটির জায়গা তাদের হাত ধরে আপনার প্রতিষ্ঠিত হয়েছে। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে প্রতিষ্ঠানগুলোকে আপনার বাত্তায় ঘটা, প্রতিষ্ঠানগুলোর যে প্রাতিষ্ঠানিক ভিত্তি, সে ভিত্তিও কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়েছে। এবং এই দুর্বলতার পর কিন্তু আমরা দেখেছি পরবর্তী যে ফ্যাসিবাদী শাসনটা। সো যদি আমাদের বলতে হয় যে জনগণ আসলে কি বিচার করবে, জনগণ কিন্তু দুইটাই বিচার করবে। এবং আনফর্চুনেটলি ইতিহাসের আয়রনি হলো জনগণ সবসময় খারাপটা বেশি মনে রাখে, ভালোটা ভুলে যায়। কারণ পৃথিবীতে একটা শিশু জন্মের পর সে ভালোটাকে তার অধিকার মনে করে,
হ্যাঁ, তার খারাপটাকে তার মনে করে যে না এটা তার আসলে অধিকারের বার্তয়। সো ভালো থাকাটা মানুষ মনে করে যখন সে ভালো আছে তখন সে কাউকে অভিযোগ করে না, কিন্তু ভালো থাকার পিছনে যাদের প্রচেষ্টা আছে, যাদের সংগ্রাম আছে, তার কিন্তু তখন এটা মনে থাকে না। যখন সে খারাপ থাকে নয় কি, কারণ একটি আমরা ভোট দিয়ে আমরা একটি রাজনৈতিক দলকে সরকার গঠনের যে সুযোগ দিচ্ছি, এটা তো আমাদের ভালো থাকার প্রত্যাশা থেকেই। ডেফিনেটলি এটা তো তাদের রুটিন ওয়ার্ক, এটা তাদের দায়িত্ব। রাইট। এর বাইরে মন্দ থাকার তো কোনো কমিটমেন্ট থাকে না। না, এখানে দেখেন বিষয়টা আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। মানে রাষ্ট্র অথবা সমাজ অথবা সম্মিলিত জনগণের যে যাত্রা, এটা কিন্তু আপনার অর্গানিক ভাবে এটা হয় নাই। হ্যাঁ, আচ্ছা। রাষ্ট্রটা আসলে একটা অর্গানিক সৃষ্টি না। এটা কিন্তু রাষ্ট্রের জন্য স্বাধীনতার ঘোষণা করতে হয়, একটা রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি হতে হয়, তারা নিজেদের মধ্যে কমিটমেন্ট করতে হয়, এবং সর্বশেষ একটা সামাজিক চুক্তি করতে হয়, যে চুক্তিটা না ভাঙার শর্তে তারা একে অপরকে আপনার রাষ্ট্র পরিচালনার জন্য সবাইকে ইকুইভ্যালেন্ট মনে করে। হ্যাঁ, জনগণ যাকে চাইবে এই নাগরিকদের মধ্যে যে কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে ধরেন এই যে একটা আপনার কৃত্রিম বলবো না, আবার অর্গানিকও বলবো না, এটা যে একটা সম্মিলিত যে ইচ্ছার প্রতিফলন রাষ্ট্র, সেটাকে টিকে রাখার জন্য ইচ্ছাটাকে এবং এই চুক্তিটাকে বারবার নবায়ন করতে হয় এবং চুক্তির প্রতি রেসপেক্ট দেখাতে হয়। আমি জাস্ট শেষ করে দিচ্ছি আপনার এই পয়েন্টটাই। সেটা হলো একই সাথে আমরা যখন ইতিহাস দেখি, ইতিহাসের আলোকে কাউকে বিচার করি, তখন কিন্তু আবার আমাদের বাস্তবের প্রেক্ষাপটে নতুন শক্তি, নতুন রাজনৈতিক জনগোষ্ঠী, নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং নতুন উদ্ভাবন শাসনতন্ত্রে অথবা শাসন দেশ পরিচালনা উদ্ভাবনের কিন্তু প্রয়োজনীয়তা দেখা দেয়। জনগণ কিন্তু সবগুলো বিবেচনা করেই আপনার যখন ভোট দিতে যাই এই ভোটের সিদ্ধান্তটা নেয় আর কি। তো সেক্ষেত্রে আমি কখনোই মনে করি না যে কারো ইতিহাসের কারণে হয়তোবা আপনার তারা মানে তাদেরকে ছুঁড়ে ফেলে দিবে, কারণ ইতিহাসে অনেকের খারাপ কিছু থাকার পরও তারা যদি ইতিহাসের শিক্ষা নিয়ে বর্তমানকে ঢেলে সাজায়, জনগণের মধ্যে সেই সম্ভাবনা জাগিয়ে তুলতে পারে, তাহলে কিন্তু আপনার ইতিহাসের খারাপ থাকা সত্ত্বেও কিন্তু যে কোনো শক্তিকে জনগণ আবার আস্থা নিয়ে সামনের দিনে রাষ্ট্র পরিচালনার জন্য সুযোগ দিতে পারে। জি, আমরা বর্তমানে একটু ফিরতে চাই। ফাহিমা নাসরিন মুন্নি, যদি একটু স্পেসিফিক প্রশ্ন করতে চাই, আলাউদ্দিন মোহাম্মদ সূক্ষ্মভাবে এড়িয়ে গেছেন বর্তমান সময়টাকে, আমি বর্তমানটাকেই একটু সামনে আনতে চাই যে এখন যদি বলি এই মুহূর্তে বিএনপিকে একজন সাধারণ ভোটার কেন ভোট দেবে? বিএনপিকে একজন সাধারণ ভোটার এই কারণে ভোট দিবে যে বিএনপির অতীত সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা আছে। মুক্তিযুদ্ধে বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে বিএনপির যে গৌরবোজ্জ্বল ভূমিকা, বিএনপি যে স্বাধীনতার মহান ঘোষক, তার হাতে তৈরি একটা দল, এবং বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। বিএনপি কখনো আপনার নারীদেরকে অবমাননাকর কোনো কথা কিংবা কোনো কর্মকাণ্ড করেনি। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক যেহেতু নারী এবং আমাদের দেশনেত্রী যেহেতু একজন নারী, এখন আপনারা দেখছেন যে তারেক রহমান সাহেবের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং ওনার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, আমরা দেখছি যে নারীদেরকে তারা যে সম্মান, নারীদেরকে আমাদের চেয়ারম্যান সাহেবের কথাই বলি যে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, কৃষকদের জন্য কৃষক কার্ডের কথা বলেছেন, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, আমাদের দেশের জনগণের স্বাস্থ্য, শিক্ষা সহ প্রতিটা সেক্টরে আমরা যে সুনির্দিষ্ট অতীতে অগ্রগতির ছাপ আমরা রেখেছি। আপনি জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আজকে যে লক্ষ কোটি নারী শ্রমিক গার্মেন্টস সেক্টরে কাজ করছে, সেটা কিন্তু ওই সময়ে করা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে। এবং আজকে যেমন লক্ষ লক্ষ মানুষ, কোটি খানেকের উপরে মানুষ রেমিটেন্স পাঠাচ্ছেন, যারা রেমিটেন্স যোদ্ধা, ওইটাও আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ই ওই শুরু। এখন মহিলা পুলিশে মহিলাদের অন্তর্ভুক্তি, এটাও আমাদের বিএনপির হাত ধরে, এবং নারীদের যে অবৈতনিক শিক্ষা, সেটা আমাদের দেশনেত্রীর হাত ধরে। এবং সেখানে শুধু নারীদের না, সোশ্যাল সেফটি নেটের ভেতরে আপনার বিধবা ভাতা বলুন, বয়স্ক ভাতা বলুন, এবং অন্যান্য আনুষঙ্গিক আরও যা কিছু আছে। সবচাইতে বড় কথা কি, বিএনপি তো গুমের রাজনীতি কোনোদিন করে নাই। বিএনপি, আমরা কিন্তু ওই খুনের রাজনীতি, জবরদখল, ফ্যাসিবাদ, স্বৈরাচার, একদলীয় না।
আমরা এটা করি না, কারণ কিন্তু আমরা আপা বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির রাজনীতি করার যে একটা অভিযোগ আছে, তারপরে এই যে 5 আগস্টের পরে মামলা বাণিজ্যের যে অভিযোগ আছে, আছে। দখলদারিত্বের যে অভিযোগ আছে, এইগুলোকে আপনি কিভাবে দেখছেন? খুব খারাপ ভাবে দেখি আমি এগুলোকে, কারণ আমি তো ভাই এক ফুটা পয়সার চাঁদাবাজি আমি করি নাই, আমার দলের লক্ষ লক্ষ মানুষ করে না, কয়েকজন আছে যারা করেছে, যেই কারণেই আপনার এই কথাগুলো আমরা টক শোতে আসলে শুনছি, আর এটা আমাকে শুনতে হবে যেহেতু আমি দল করি। এখন হয় কি, এত বড় একটা দল, তারপরেও চাঁদাবাজি, মামলা বাণিজ্য, দখলবাজি এগুলো যারা করেছে, আপনি জানেন আমাদের দলে ডিসিপ্লিনারি অ্যাকশন হিসেবে শত শত না হাজার হাজার নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে। পরে আবার নির্বাচন সামনে না না তাদের না ফেরত আনা না হয়েছে। তাদেরকে নেই নাই আমরা না, আচ্ছা। এটা আরো তার আগের, যখন অন্যান্য কারণে একটা সংগঠন চালাতে হলে, যখন তৃণমূল থেকে একদম ওপর পর্যন্ত আমাদের তো হাজার হাজার নেতাকর্মী আছে, এখন সেখানে হয় কি, হঠাৎ একজন একটা কথা বলে ফেললো, মনে করেন কোনো উপজেলায় বসে, তখন সেটার দায় দায়িত্ব আমার উপর এসে চাপবে, খুব স্বাভাবিক। আমাদের দলের একদম টপ মোস্ট যে নেতা, ওনাকে বলতে হবে চাঁদাবাজি এবং দখলবাজি, মামলা বাণিজ্য, আমি বলি আপনাকে এটার বেলায় একেবারে সত্যিকার অর্থে বিএনপি কিন্তু খুব কঠিন। কারণ কি, সামনের দিনগুলোতে 5 তারিখের পরে যেহেতু রাজনীতি বদলে গেছে, 5ই আগস্টের আগের রাজনীতি আর 5ই আগস্টের পরের রাজনীতি, এর মধ্যে অনেক তফাৎ আছে, এটা আমরা বুঝি একজন রাজনৈতিক মাঠের কর্মী হিসেবে। এখন আপনি আমার ভাই যে কথাগুলো বলেছে, ঠিক আছে, হয় কি, যারাই আমরা ইনশাল্লাহ আসবো সামনে, এটা আপনার আমরা যদি সাস্টেইন করতে চাই, হ্যাঁ, যেই আমরা ক্ষমতায় এসে, সেখানে কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন আপনাকে পরীক্ষা দিতে হবে জনগণের সামনে। যেহেতু পাবলিকের ওই যে একটা ভয়, যেমন আওয়ামী লীগের সময় কি হয়েছিল, তারা আইন করে, কানুন করে, কালা আইন করে, আপনার ওই ডিজিটাল সিকিউরিটি আইন, কথা বলবেন একদম জেলে, কথা বলে আমার বিরুদ্ধে হতো, সবার বিরুদ্ধে, আমাদের 40-50 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে, চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে প্রায় 80টা মামলা। তো এখন হয় কি, সেই ভয়টা যেহেতু আর নাই, সেই ভয়টা যেহেতু কেটে গেছে, একইভাবে যেমন মব বাজি যেটা করা হয়, সেটা অত্যন্ত আপনার, আমি একজন আইনজীবী হিসেবে না, সাধারণ নাগরিক হিসেবে বলি, আমাকে ডিসগাস্টেড করে। মানে এটা আপনি করতে পারেন না, যেই দেশে আইনের শাসন থাকে, যেই দেশে আপনার এটা বিচারহীনতার সংস্কৃতির একটা নগ্ন প্রকাশ, এটা কাম্য না কোনো সমাজে, এটা হতে পারে না কোনো দেশে। তো একইভাবে চাঁদাবাজি, মামলাবাজি, দখলবাজির বেলায় বিএনপি অত্যন্ত সচেতন, কঠিন থেকে কঠিন অ্যাকশন আমরা নিয়েছি এবং নিব ভবিষ্যতেও। আমি বলেছি বাংলাদেশের জনগণ দিনের শেষে এই দেশটার মালিক, যেমন আমাদের কনস্টিটিউশনে বলা আছে। এখন বাংলাদেশের জনগণের সামনে আমরা যেই আসি, আমি বলেছি পরীক্ষা দিতে হবে, এটা মাথায় রাখতে হবে, অগ্নি পরীক্ষা দিতে হবে। এমন না এটা শেখ হাসিনার আমল না, যে শেখ হাসিনা আপনার হাজারের ওপর মানুষ গুম করে ফেললো, আমাদের নেতা কর্মীদের গুম করে ফেললো, ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন সহ গুলি করে ঝাঁঝরা করে দিল, আমার ভাই জনি, নুরু, তাদেরকে 14-15টা করে গুলি করেছে এক একজনকে। তো হাজার হাজার এই রকম নেতাকর্মী হারিয়ে আজকে আমরা যখন এখানে গণ অভ্যুত্থানের রক্ত স্নাত যেই বাংলাদেশে দাঁড়িয়ে আছি, এখানে চাঁদাবাজি হবে না, দখল বাণিজ্য হতে পারে না, আর এই যে মামলাবাজি, এগুলো অত্যন্ত নিকৃষ্ট। আমরা এটাকে আইন শৃঙ্খলা বাহিনীকে যেমন বলবো, যে যেখানে আমরা এগুলো থেকে দূরে থাকবো বলবো, আর সামনের দিনগুলো চ্যালেঞ্জিং হবে সেটাও বলবো। ধন্যবাদ আপনাকে। আলাউদ্দিন মোহাম্মদ আপা বারবারই নারীদের যে সম্মানের একটি বিষয় এনেছেন তার বক্তব্যে। আমরা যদি দেখি সাম্প্রতিক সময়ে জামাতে আমিরের যে এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার যে দাবি করেছেন, তিনি হ্যাক হওয়ার পরে একটি পোস্ট দিয়েছে। যেহেতু হ্যাক হয়েছে, দায় তার নয়, কিন্তু আলোচনাটা ব্যাপকভাবে সামনে এসেছে যে জামাতের আসলে ভূমিকাটা কি, অন্যান্য কার্যক্রমে কি। যদি আমি উল্লেখ করি যে গতকালও তারা তো নারীকে নানাভাবে সম্মান দেওয়ার কথাই বলে থাকে, গতকালকেও খুলনাতে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের কয়েক নারী কর্মীর উপরে জামাত ইসলামী হামলা করেছে।
আপনারা জোটবদ্ধ আছেন বা সমঝোতা হয়েছে আপনারা ব্যাপারটাকে কিভাবে দেখছেন, বা এই ব্যাপারগুলোকে আপনারা কিভাবে ডিল করবেন যদি ক্ষমতায় যান? প্রথমত আপনার নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি হেয় দৃষ্টিভঙ্গি এবং নারীকে যে কোনো উপায়ে আপনার সীমাবদ্ধ করার যে প্রবণতা, আমরা এটার বিরুদ্ধে শক্তভাবে অবস্থান গ্রহণ করি। এবং আমাদের যে রাজনৈতিক দল কিন্তু আপনার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক স্বাধীন নারী নেতৃত্ব দ্বারা। এবং এই নারী নেতৃত্ব কিন্তু গণঅভ্যুত্থানের পরের যে বাংলাদেশের রাজনীতির বাস্তবতা, যেখানে যে আপনার আপু যেটা বলছিলেন যে দেয়ালটা ভেঙে গিয়েছিল, এই যে তরুণরা এক সময় ফেসবুকে বায়োতে লিখে রাখতো আই হেট পলিটিক্স, মানে তারা পলিটিক্সের কোনো সাইড নিতে আগ্রহী ছিল না। তো এই একটা অবস্থা থেকে পুরো তারুণ্য যখন রাজপথে নেমে এসেছে এবং তাদের মধ্যে যেই নতুন সম্ভাবনা এবং জাগরণ সৃষ্টি হয়েছে, সেই জাগরণের অংশ হিসেবে যে নারীরা রাস্তা নেমে এসেছিল তাদের অধিকাংশ সংখ্যক নারী কিন্তু আমাদের সাথে আপনার রাজনৈতিক দল তৈরিতে নেতৃত্ব দিয়েছিল, আবার অনেকে চলে গেছে। হ্যাঁ, প্রথমত হলো যে আমি বলেছি দিয়েছে, চলে যাচ্ছে, আসবে, সেটা আবার আরেকটা বাস্তবতা। এই বাস্তবতায় ব্যর্থতাটাকে আপনি কিভাবে দেখবেন? রাজনৈতিক দল কখনোই কোনো ফিক্সড জনগোষ্ঠী দ্বারা তৈরি হয়ে শেষ পর্যন্ত একই জনগোষ্ঠী এটাতে থাকে না। হ্যাঁ, এখানে আপনার এটা একটা স্ট্রিমের মতো, নদীর স্রোতের মতো। এখানে যেরকম আপনার যারা চলে গিয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আবার নতুন নারীরাও কিন্তু আসছেন। যেমন আমাদের এখন যেই নারী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, একজন ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ, উনি ধামরাই থেকে নির্বাচন করছেন, তিনি কিন্তু আমাদের এনসিপির সাথে ছিলেন না। আমরা যখন সিভি আহ্বান করেছি সবাইকে সারা দেশে যে আমরা প্রার্থিতা ঘোষণা করব, আপনারা যারা আগ্রহী আসতে পারেন, তিনি কিন্তু আপনার একজন স্বাধীন ইঞ্জিনিয়ার, নিজের আপনার ফার্ম আছে, উনি কিন্তু জাস্ট একটা ওয়াক ইন ইন্টারভিউর জন্য আসছেন। তো আমাদের সাথে তাদের কথাবার্তায় ভালো লেগেছে, পরবর্তীতে আমরা আবার তিনি অফিসে আসলেন, কথা হলো, তারপর কিন্তু আমরা চূড়ান্তভাবে কিন্তু উনি এনসিপির শাপলা করে নিজে 30 আসনের একটি আসনে ফাইট করছেন। সো এই যে নারীর অন্তর্ভুক্ত, এবং উনি স্বাধীন নারী এবং ব্যবসায়ী, মানে ওনার আসলে অন্য কোনো পরিচয় নাই। হ্যাঁ, উনি কুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে আপনার দীর্ঘদিন প্রফেশনে ছিলেন, তার রাজনৈতিক অভিলাষ ছিল, জনগণের সাথে কাজ করার তার ভেতর থেকে তাড়না ছিল। যখনই এনসিপির সাথে যুক্ত হয়েছে এর পরের দিন সকাল থেকে উনি ওনার মাঠে নেমে পড়েছেন। এখন পর্যন্ত উনি আপনার খুব বড় প্রয়োজন ছাড়া আপনার অফিসে আসেন না। তো আমি যেটা জাস্ট বোঝানোর চেষ্টা করলাম, এক্সাম্পলটা হলো যে রাজনীতিটা হলো এমন যে আপু রাজনীতি করছেন কত 40-50 বছর হবে, হ্যাঁ, অনেক লম্বা সময়ের যে ক্যারিয়ার। রাজনীতিতে কিন্তু সবাই আসলে সব সময় একই গ্রুপের সাথে, একই গোষ্ঠীর সাথে আপনার টিকে থাকতে পারে। এটা একটা সাধারণ প্রক্রিয়া আপনি যেটা বললেন, কিন্তু একই সঙ্গে যদি বলি যে কোনো নির্দিষ্ট কোনো ঘটনার কারণে যদি কেউ চলে যায়, তাদেরও তো একটা স্বপ্ন ছিল, তাদেরও তো অবদান আছে। ডেফিনেটলি এই ঘটনাটাকে আমরা অবশ্যই কেস স্টাডি হিসেবে নেব কিনা, বা এটা আলোচনায় আসবার মতো কিনা, এই ঘটনা থেকে আপনারা কি শিক্ষা নেবেন? যেমন যদি বলি যে আগে পরেও তো এনসিপি থেকে অনেকে বের হয়েছে, অনেকে যুক্ত হয়েছে, সেগুলো এত বিস্তরে আলোচনায় আসেনি। কিন্তু যখন আপনারা এই জামাতে ইসলামের সঙ্গে জোটবদ্ধ হলেন, বা আপনাদের ভাষায় যেটাকে নির্বাচনী সমঝোতা বলি, সেটাই গেলেন, তখন কিন্তু এর প্রতিবাদ স্বরূপ কয়েকজন নারী বের হয়ে গেল। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? এটা কি জামাতে ইসলামীতে মানে তারা নারী নেতৃত্বকে ওইভাবে মূল্যায়ন করে না কারণে তারা বের হয়ে গেল, না কি মনে হয় আপনাদের কি? এবং এতে পরবর্তীতে যে নারীরা আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছে, আপনি এক্সাম্পল দিলেন, তাদের ক্ষেত্রে আপনাদের স্টেপ কি হবে? আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। না, প্রথমত দেখেন, মানে নারীর প্রশ্নে আমাদের অবস্থান আগের চেয়ে আরো জোরালো হয়েছে। আচ্ছা, হ্যাঁ। দ্বিতীয়ত হলো যে জামাত ইসলামের সাথে যুক্ত হওয়ার কারণে যারা চলে গিয়েছেন তাদের ব্যাপারে আমরা বুঝতে পারবো আরো কিছুদিন পর। কারণ এখন যে নারীরা আমাদের সাথে থেকে গিয়েছেন তারা কি জামাতের সাথে এনসিপি জোটে যাওয়ার পর কোনো না কোনোভাবে বাধার সম্মুখীন হচ্ছেন, অথবা কি দলের ভিতরে মার্জিনালাইজড অনুভব করছেন, নাকি এম্পাওয়ার্ড অনুভব করছেন? এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। আপনি যদি মানে কম্পেয়ার না করেন তাহলে এটা বলা যাবে না। কিন্তু তাদের সংবেদনশীলতার জায়গাটাকে রেসপেক্ট করে আমি বলতে পারি, রাজনীতিতে এটা অনেকেই বলে যে পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ কম্প্রোমাইজ।
এখন কম্প্রোমাইজটা কোথায়? এখন কম্প্রোমাইজটা ধরেন আপনার দল কিন্তু আরেকটা দলের সাথে জোট করেছে, এমন না যে দলের ভিতরে নারী নেতৃত্ব নেই অথবা দলের গঠনতন্ত্র পরিবর্তন হয়েছে। মূলত যে জায়গাটা হয়েছে আপনার আমরা ওই জামাতের সাথে আলাপ আলোচনায় যেটা বুঝতে পারলাম, জামাত মনে করেছিল যে এনসিপি যাদেরকে মনোনয়ন দিবে, এনসিপিতে এত মানে উল্লেখযোগ্য সংখ্যক নারী আছে, এখানে 14-15 জন তো আমাদের মনোনয়ন লিস্টে ছিল 125 জনের মধ্যে, তো যদি আপনার আরো বেশি ছিল, মূলত 17% ছিল, এই নারীরা যদি আপনার জোটের অংশ ইলেকশন করে তাহলে জোটের পক্ষ থেকে নারীর সংখ্যাটা এত কম দেখাবে না। মানে আপনি যদি জামাতের কাছ থেকে প্রত্যাশা দেখেন, জামাত তার দলের আভ্যন্তরীণ নীতির কারণে নারীদেরকে সামনে দিতে পারছে না ইলেকশনের ক্যান্ডিডেট করার জন্য, দিতে পারছে না নাকি দিচ্ছেই না তারা? না ধরেন দিচ্ছে না, দিতে পারছে না, আমি বলছি আভ্যন্তরীণ নীতির কারণে। আপনি দুইটার অর্থ একই দাঁড়ায়। কিন্তু ধরেন এনসিপির ক্ষেত্রে তো তাদের সেম পলিসি না, তারা ধরে নিয়েছে যে এনসিপির নারী নেত্রীরা অনেক আছে, তো আমাদের নারী নেত্রী না হলো আমরা যদি এনসিপির সাথে জোট করি তাহলে এনসিপি হবে তাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্ডার। হ্যাঁ, এখন এই জায়গাটা যদি চিন্তা করে দেখেন, আমি তার চিন্তাটাকেও কিন্তু আমি খুব খারাপ ভাবে নিচ্ছি না, কারণ সে কিন্তু এনসিপির পলিসি চেঞ্জ করার কোনো মতলব তার ভিতরে ছিল না। তার মতলব ছিল যে এনসিপি তো অনেক নারী আছে, এনসিপি তো একটা লিবারাল ফোর্স, সো লিবারাল ফোর্স আমার সাথে থাকলে আমি বরং কনজারভেটিভ ফোর্সটাকে আরো উস্কানি দেই, আরো তাদেরকে অয়েল করি, তাদেরকে আরো আপনার মোটিভেট করি। দেখেন রাজনীতি তো মানে এক একটা পলিটিক্যাল পার্টি এক একটা গ্রুপকে টার্গেট করে। এখন জামাতের যে টার্গেট ভোটার্স, টার্গেট গ্রুপ ধরেন, এনসিপির তো সেম টার্গেট গ্রুপ না, এখন ইভেন বিএনপিরও সেম টার্গেট গ্রুপ না। এখন বিএনপি যেভাবে আপনার মুক্তিযুদ্ধ নিয়ে, ইভেন রাজাকার নিয়ে, যুদ্ধাপরাধীদের ন্যারেটিভ নিয়ে আসছে, এটা তো বিএনপির 5 আগস্টের পূর্বে ন্যারেটিভ ছিল না। বিএনপি যখন দেখেছে যে এখানে যেহেতু আওয়ামী লীগ নাই, এখানে আওয়ামী লীগের যে ন্যারেটিভ তো এখান থেকে হারায় যায় নাই, আওয়ামী লীগের ন্যারেটিভটা এখানে স্টিল রিলেভেন্ট, এবং বিএনপি কিন্তু তার ন্যারেটিভের সাথে একটা ন্যারেটিভ সমন্বয় করেছে। জিয়াউর রহমানের যে বিএনপি ছিল সেই বিএনপি কিন্তু এখনকার বিএনপি না। জিয়াউর রহমানের বিএনপির সুস্পষ্ট শুনতে চাই, আমি আসবো আবার আপনার কাছে। আপা, এই যে আলাউদ্দিন মোহাম্মদ যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগ নেই, সেই ন্যারেটিভটা আপনারা ধারণ করছেন, এই ব্যাপারটা আমি পুরোটা বলি না, আমি বলছি যে কিছুটা তারা ধারণ করেছে। হ্যাঁ, কিছুটা না। আমরা দেখেন, আমি তো বলেছি যে পট পরিবর্তনের পরে যেহেতু জামাত আমাদের সাথে ছিল এবং পরবর্তীতে আওয়ামী লীগের যে অ্যাবসেন্স, সেখানে তারা আমাদেরকে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ট্রিট করছে, এবং সেইভাবে তারা একেবারে এতটা আক্রমণাত্মক একটা অবস্থা নিয়েছে যে যেখানে আমরা তাদেরকে 17 বছর কিংবা তারও বেশি সময় ডিফেন্ড করেছি ইনফ্যাক্ট, হ্যাঁ, প্রতিটা সময়ে। তো সেটা বিষয় না, বিষয় হচ্ছে কি, নির্বাচনের মাঠ ভিন্ন জিনিস, রাজনীতি ভিন্ন জিনিস। নির্বাচনের মাঠে আমরা আছি, এটা কৌশলের যুদ্ধ, কৌশল, অপকৌশল না, যেটা আমাদের নেত্রী বলতেন। আমরা অপকৌশলে বিশ্বাস করি না, আমরা যেটাকে সাদা, সাদাকে সাদা বলছি। মুক্তিযুদ্ধ থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, আমাদের স্বাধীনতার ঘোষক থাকবেন। যেই কারণেই আজকে জামাতের আমির এতদিন পরে এসে, উনি যখন কর্নেল অলি, উনি তো আমাদের সাথেই ছিলেন, তো ওনার এসে বললেন উই রিভল্ট, এই শব্দটা নাকি বলেছে খুব জোরে অলি সাহেব। ওনার নিজের ভিডিওগুলো আছে সোশ্যাল মিডিয়াতে, দেখে নিন যে কে কি বলেছে। আর উই রিভল্ট এটা তো আপনার আমাদের পত্র পত্রিকায়, ইতিহাস, সবখানে এটা তো খুব সেটেলড একটা জিনিস যে এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা আমরা যখন বলি যে ওখানে ভারতের প্রেসিডেন্ট সঞ্জীব রেড্ডি, উনি কি বলেছিলেন যে প্রথম শুনেছেন মুক্তিযুদ্ধের তুর্যধ্বনি প্রথম দিয়েছিল শহীদ জিয়া। তো এই কথাগুলো তো, এটা তো আমাদের কথা না, এগুলো তো ভাই ইতিহাসে আছে। এখন সেই বিষয়গুলোকে আজকে এত বছর পর তারা, আর অন দ্য আদার হ্যান্ড তাদের যেই মুক্তিযুদ্ধে তাদের যেই অবদান, তাদের যে কি করেছে তারা, সেটাও তো আছে। কাজেই 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানির সাথে যখন জামাতের নাম জড়িয়ে যায়, সেখানে বাংলাদেশের মহিলারা এত দেউলিয়া হয়ে গেছে আমি মনে করি না। আর যেই রকম বক্তব্য এর মধ্যে তারা দিয়েছে যে নারী নেতৃত্ব হারাম, জামাতের হেড কোনোদিন নারী হতে পারবে না, এবং জুলাই সনদ সই করবার পরে যেখানে বলা আছে যে 5% নারী সরাসরি ভোটে নির্বাচনে অংশগ্রহণ করবে, দে হ্যাভ কমিটেড টু দ্যাট এবং দে হ্যাভ ব্রোকেন দ্যাট প্রমিস অলরেডি। কাজেই একজনও নারী নেতৃত্ব, একজন নারীকে তারা মনোনয়ন দেয় নাই। আমাদের বেলায় আপনি বলতে পারেন হ্যাঁ 5%-এর জায়গায়
আমাদের সংখ্যা কম, 3.65, হ্যাঁ কম, এটা আরো বেশি হওয়া উচিত, এটা আমি আপনার সাথে 100% একমত। কিন্তু আমরা কিন্তু ওই যে ডাকসুতে নারীদের প্রস্টিটিউট বলে বিএনপি সম্বোধন করে না, করেছে কে? জামাতের একজন নেতা। এখন হয় কি 5 ঘন্টা নারীদের কর্মঘণ্টা বেঁধে দিয়ে, এনসিপি তো একটা তরুণ দল, এনসিপির কাছে তো আমরা আশা করেছিলাম আরো ভাইব্রেন্ট, আরো নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ইনিশিয়েটিভ নিয়ে এসে তারাই তো ভবিষ্যতে সামনের নেক্সট প্রজন্ম নেতৃত্ব দিবে দেশে। আমরা আশাহত হয়েছি সাংঘাতিকভাবে। আমি একজন মহিলা হিসেবে আপনাকে বলি যে না, এখন আমার ফ্যামিলি, আমার আত্মীয় আশপাশে যারা তরুণরা তাদেরকে ভোট দিবে না কেন জানেন? আগে বলেছে তাদেরকে দিত, কেন দিবে না? জামাতের সাথে গিয়েছে তারা। এখন এটা বললে হবে না যে অতীতে কে কি করেছেন। না না, রাজনীতি এমন জিনিস, আপনি অতীতে কি করেছেন এটা দিয়ে আমি 50 বছর বাংলাদেশের মানুষ আপনাকে দেখবে। রাজনীতির মাঠ আর নির্বাচনের মাঠ এক না ভাই, এটা সম্পূর্ণ আলাদা, পিচ্ছিল। কাজেই আমি বলবো যে এখন যেহেতু আমরা এই রকম একটা ভোট যুদ্ধে আছি, সেখানে কোনো সেটেল জিনিসকে নতুন করে তাদের মুখে অন্তত মানায় না। যখন তারা আপনার এই ধরনের কথা বলে, তাহলে তো সমস্ত কিছুর ঝাঁপি, প্যান্ডোরা বক্সের ঝাঁপি খুলে যাবে। আর খুলে গেলে এটা সবার জন্য খুব সুখকর হবে, মোটেই ভাবার কোনো কারণ নাই। আর এটা আমাদের জন্য, বিএনপির জন্য আপনার কখনোই ইনশাল্লাহ এটা খারাপ হবে না। কারণ আমাদের যেই পরতে 71-এ যেই অবদান আছে, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, আমাদের দেশপ্রেমিক নেতাদের, এখানে অন্য কেউ উকিও দিতে পারবে না। ওই জায়গাও নাই যে কি করলেন বলে কিটাও করতে পারবেন না। এটা হচ্ছে সেই জায়গা। রাজনীতি এবং নির্বাচন, এখানে আপনাকে ওই ভেবেই আপনাকে পা দিতে হবে বলেই আজকে আমাদের যে নেতা এসেছেন এত দীর্ঘদিন পর নির্বাসিত জীবন থেকে এসে, উনি 5টা করে সমাবেশ করছেন। এবং আপনারা দেখেছেন উনি আমাদের নেতা একটা লাল সবুজের একটা বাস নিয়েছেন। এখন সেই বাসটা দেখলাম কিছুদিন আগে তাদের একজন নেতা বলেছে যে বাসের থেকে নামে না কেন। এখন আবার দেখি তাদের জামাতের আমির উনি বাসে উঠে গেছে, আরেকটা বাস এনেছে সাদা সবুজ। মানুষ বলে, দুষ্টু মানুষজন আছে সোশ্যাল মিডিয়ায় বলে পাকিস্তানের ফ্ল্যাগের রং সাদা সবুজ। এখন সেই বাসে জামাতের আমির সাহেব বসা, হ্যাঁ উনি উঠে গেছেন বাসে, আমাদের নেতাকে বলেছে নামেন। এখন আমাদের নেতা তো ভাই দিনে রাতে উনি যখন যাচ্ছেন, উনি যখন সভা করছেন, সমাবেশ করছেন, যেই জোয়ার, যেই ঢেউ সামলাতে পারতেছে না, তো হু হু করে নিচের দিকে গ্রাফটা দেখবেন একদম ডাউন টু আর্থ, হ্যাঁ মাটির সাথে ভোটের কথা বলছি, গ্রাফের। তো এই রকম একটা অবস্থায় আবার আমাদের নেতার মানুষ বলে, আমি বলি সোশ্যাল মিডিয়ায় মানুষজন বলে জায়মা, তারেক রহমান সাহেবের মেয়ে, তার একটা বিড়াল আছে, তার নাম হচ্ছে জেবু। এখন দেখা যাচ্ছে মানুষ বলে যে আগে জেবুর সাথে নির্বাচন করেন না, এটা জাস্ট ফান, জাস্ট ফর ফান সেক, যে জেবুর সাথে করেন না ইলেকশন, জেবুকে দাঁড় করিয়ে দিই, দেখেন না কি হয়। বিষয় সেটা না, বিষয় হচ্ছে কি আমাদের নেতার, আমাদের কর্মীদের, বিএনপির যে পজিটিভ একটা ভাইবস, বিএনপির যে একটা পজিটিভ অরা, সেটার থেকে তারা যোজন দূরে তারা পারত থাকতে। জি, আমি জামাতকে কিন্তু আমি বাদ রেখেছি, আমি ওনাদেরকে বলছি। আচ্ছা, ওনাদেরকে আমরা শুনি। আলাউদ্দিন মোহাম্মদ, হতাশ করলেন আপনারা, ভীষণ। এই হতাশা কিভাবে কাটাবেন? না ঠিক আছে, এখানে বিষয়টা হলো যে বিভিন্ন কারণে আমরা কিন্তু আমাদের সিনিয়র রাজনীতিবিদ, আমাদের ভাইয়া আপু যেভাবে আমরা ডাকি না কেন, আমরা সৌজন্যতার খাতিরে এবং আমরা তাদের দিকে তাকালে কিন্তু অনেক কিছু বলতে পারেন, এটা বাস্তবতা। হ্যাঁ, আমাদের যুক্তি অনেক সময় আটকে যায়। আমার দিকে তাকিয়ে বলেন। তো বিএনপি যেই মুক্তিযুদ্ধের আপনার যেই চেতনার কথা আজকে বলছে, ধ্বজাধারী যেই রাজনীতির কথা বলছেন, তো বিএনপি তো আসলে যেটা আপু নিজেই বললেন, একটা স্ববিরোধী জায়গায় কিন্তু উনি নিজের বক্তব্যকে নিয়ে গেলেন। উনি একই সাথে এটা বললেন যে এটা ছিল বিএনপির কৌশল, হ্যাঁ, জামাতের সাথে 22 বছর জোটে থাকা এবং জামাতকে পুনর্বাসন করা 75-এর পর, হ্যাঁ, এবং আপনার 2001-এ আপনার জামাতের হাতে পতাকা তুলে দেওয়া। এনসিপি কিন্তু আপনার দেখেন, এনসিপির সাথে জামাতের জোট আর বিএনপির সাথে জামাতের জোট কিন্তু সেম না। হ্যাঁ, বিএনপির সাথে জামাতের জোট ছিল, জামাত ছিল দুর্বল,
হ্যাঁ, জামাতের তখন আপনার আত্মপরিচয় নিয়ে এখানকার রাজনীতি করবে কিভাবে একটা গ্লানিতে ভুগছিল। সেই জায়গায় কিন্তু বিএনপি ত্রাতা হয়ে জামাতের কাছে ধরা দিয়েছিল এবং প্রয়োজন ছিল কোথায় বিএনপি তার ক্ষমতার প্রয়োজন ছিল, হ্যাঁ, তার এখানে রাজনৈতিক কৌশলের প্রয়োজন ছিল এবং সেই রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে জামাতকে ক্ষমতায়িত করতে করতে ক্যাবিনেটে জায়গা দিয়ে এমন একটা অবস্থা নিয়ে আসলো এবং 5 আগস্টের পূর্বে কিন্তু তার মনে হয় নাই বিএনপির যে জামাতের এই পরিস্থিতি আসতেছে, জামাতকে ছেড়ে দিতে হবে। আওয়ামী লীগ এত চেষ্টা করেছে কিন্তু জামাতকে ছাড়ে না এবং জামাতকে ডিফেন্ড করেছে। আপনি যেটা নিজে বললেন, আমরা কিন্তু জামাতকে ডিফেন্ড করছি না, আমরা কিন্তু তারা হচ্ছে দেওয়ার জন্য ত্রাতা হয়েছিল, আপনারা নেওয়ার জন্য গিয়েছেন। না, আমরা তো নেওয়ার জন্য না, আমরা এক্সচেঞ্জ করেছি। আমরা জামাত থেকে কি নিব? আমরা 270টা আসনে নির্বাচন, যেহেতু আমাদের 270টা আসনে পুতুল খেলার মতো নির্বাচন হতো, আমরা মনে হচ্ছে এইবার আমরা পুতুল খেলাটা না করি, আমরা একটা রিয়েল খেলায় নামি। রিয়েল খেলা কোথায়? যে আমরা একটা কিছু নির্দিষ্ট আসনে নির্বাচন করব। এই নির্বাচনের বিনিময়ে কি করতে হবে? আমরা ওই যে আসনগুলোতে জামাতকে আমরা বলেছি আপনারা এই আসনে প্রার্থী দিতে পারবেন না, হ্যাঁ, আমরা ওই আসনগুলোতে পুতুল খেলবো না, আপনারা আপনাদের মতো ফাইট করেন। তো সিম্পল ধরেন, আমরা তো তাদের সাথে এক মঞ্চে ইশতেহার দেই নাই, আমরা তাদের সাথে কোনো এক মঞ্চে আপনার আন্দোলন করছি না, কোনো নির্বাচনী হচ্ছে আপনাদের এক মঞ্চে এটা আমির গিয়ে আপনাদের না, আমাদের আহ্বায়ক এবং এক হয়ে যাচ্ছে এক দফার ঘোষক, যেহেতু আপু বারবার বলছিলেন মুক্তিযুদ্ধের আপনার যেই স্বাধীনতার ঘোষকের ব্যাপারটা, সো আমরাও কিন্তু আপনার এক দফার ঘোষকের নেতৃত্বে রাজনৈতিক দল বানিয়েছি রাজপথ থেকে উঠে এসে। কিন্তু আমরা কিন্তু ধরেন কোনো আপনার সিপাহী জনতার বিপ্লবের মতো বিপ্লবের মাধ্যমে কিন্তু ক্ষমতা অ্যাসিউম করি নাই, হ্যাঁ, উইথ ডিউ রেসপেক্ট। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। হ্যাঁ, ডেফিনেটলি বাংলাদেশের ইতিহাসের প্রতিটা বাঁকে যাদের অবদান আছে, যাদের অবদানের ফলে আজকে আমরা এই রাষ্ট্রকে এই অবস্থায় পেয়েছি, সবার প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করি। কিন্তু একই সাথে ইতিহাসের স্বার্থে আপনি বাস্তবতা মেনে নিতে হবে যে এনসিপির যে গঠন, এনসিপির যে ঐতিহাসিক উত্থান, এর সাথে যে বাংলাদেশের জনমানুষের আমাদের প্রজন্মের সংগ্রামের একাত্মতা আপনার এনসিপির সাথে আছে। এই জায়গায় এই জন্য আমরা এটা বলছি যে এই 1 বছর সময় 2 বছর সময় আসলে আপনি বিচার করার জন্য কিছুই না। আমরা এখন পর্যন্ত জামাতের একটা পলিসিকে ডিফেন্ড করি নাই। হ্যাঁ, জামাতের যেই জায়গাগুলোতে আপনার তাদের সাথে আমাদের সংস্কারের প্রশ্নে, আমাদের সুশাসনের প্রশ্নে, আমাদের দুর্নীতি বিরোধী অবস্থানের প্রশ্নে এবং অন্যান্য যে কোনো রাষ্ট্রের পজিটিভ যে কোনো পরিবর্তনের প্রশ্নে যেখানে তাদের সাথে একাত্মতা আছে, আমরা একসাথে ফাইট করব। আবার যেখানে মনে হবে যে এই জায়গায় আমি তার সাথে যেতে পারছি না, আমরা যদি জোট সঙ্গী হিসেবে তাকে আমরা নিবৃত্ত করতে পারি, তার পলিসিকে যদি কোনোভাবে আমরা পরিবর্তন করতে পারি, পরিশীলিত করতে পারি, আমরা চেষ্টা করব। আদারওয়াইজ আমরা সেখান থেকে আমরা দূরে থাকব। যুদ্ধাপরাধী অপরাধ বা 71-এর ভূমিকা, এটা নিয়ে কি আপনারা কোনো তাদের কাছ থেকে কোনো স্পষ্ট কোনো কিছু চেয়েছেন? বা প্রথমত আপনি একটা বিষয় দেখেন, আমরা অবশ্যই এটা তো অনেক বড় একটা বিষয়, এটা বড় বিষয়, কিন্তু আমাদের সামনে সবচেয়ে বড় বিষয় কি বলেন তো? 24-এর গণঅভ্যুত্থান। আচ্ছা, জামাত কি 24-এর গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি? আচ্ছা, 71 আপনি এই প্রশ্ন উত্তর দেন। নো, আমরা বলছি এটা ধারাবাহিকতা, কিন্তু 71 মানে 24-এর পক্ষে শক্তি জামাত, পক্ষে শক্তি বিএনপি। হ্যাঁ, তাহলে আপনি এই যেই জায়গায় আমাদের একমত হওয়া যায় সেই জায়গাটা আপনি কেন গুরুত্ব দিচ্ছেন না? আমরা অবশ্যই 71 জামাতের ভূমিকা এটা ঐতিহাসিক ফ্যাক্ট নিয়ে বাংলাদেশে গত 50 বছর রাজনীতি হয়েছে পশ্চাৎপদতা রাজনীতি। আপনি শেখ হাসিনা এই ফেসিজমের একটা ভিত্তি ছিল জামাতকে ডিহিউম্যানাইজ করা, শাপলা এবং শাহবাগের মাধ্যমে জাতিকে বিভক্ত করা এবং জামাতের সাথে জঙ্গিবাদের ট্যাগ দিয়ে, জামাতের সাথে রেডিকালিজমের ট্যাগ দিয়ে। এটা কিন্তু শুধু জামাত না, বিএনপি কিন্তু একই সাথে সাফারার। 2001 থেকে 2006-এর যে বিএনপি শাসন ছিল, যেহেতু জামাত তার জোট সঙ্গে ছিল, জামাত ক্যাবিনেটে ছিল, তখনকার যে আপনার জেএমবির উত্থান, তখনকার বাংলা ভাইয়ের উত্থান, তখনকার যে আপনার সারা দেশের আপনার কোর্টগুলোতে একই সাথে বোমা হামলা, এগুলো কিন্তু এবং 21 আগস্টের গ্রেনেড হামলা, এই সবগুলো কিন্তু বিএনপির এগেইনস্টে গিয়েছে। আমরা কিন্তু একটা নতুন জায়গায় এসেছি। আমরা বলেছি যে শক্তিগুলো গত 17 বছর নির্যাতিত ছিল, যে শক্তিগুলো একসাথে মিলে এই বাইনারির বিরুদ্ধে, এই ফেসিবাদের বিরুদ্ধে ফাইট করেছে, সেই সবগুলো শক্তি 24-এ একটা পয়েন্ট একাত্ম হয়েছে। আপনি অন্তত 24 বছর দেন না যে একাত্ম ভাবে এই দেশটাকে গড়ে তুলুক। আপনি 24-এর পর 26-এ এসেই
আবার আপনি পুরো পোলারাইজেশনে চলে যাবেন, এই রাজনীতি, হ্যাঁ আপুর সাথে আমি পুরোপুরি একমত এবং আপুর প্রতি আমার শ্রদ্ধা। আপু কিন্তু স্পষ্ট বলেছে নির্বাচনী কৌশল অংশ হিসেবে আপনি অবশ্যই জামাতের বিরোধিতা করেন। জামাতকে আপনি যে কোনো ভাবে আপনি তার ভোট কমিয়ে দেন, আপনি এনসিপির ভোট কমিয়ে দেন, বিএনপিকে পারলে আমরা ভোট কমিয়ে দিব চাঁদাবাজির প্রশ্নে অথবা অন্য যে কোনো দুর্বলতার প্রশ্নে। কিন্তু একই সাথে আপনি আওয়ামী লীগ যেভাবে ফেসিজম কায়েম করেছে, বাংলাদেশের জনগণের একদম মুখ দেখাদেখি বন্ধ করে দিয়েছে, হ্যাঁ তারা ইভেন টক শুতে এসে হাতাহাতি করেছে, এই ধরনের অবস্থা সৃষ্টি হয়েছে, সেই অবস্থা সেই ন্যারেটিভ আপনি ফিরে যাবেন? যদি না যেতে হয় আপনাকে 24 টাকা আপনি কেন 71 সাথে মিলাবেন? আমরা তো 24-এর দগদগে ক্ষতের মধ্যে এখন বসবাস করছি। 24-এর যারা প্রো 24-এর দল যারা এখানে মাঠে আছে তাদেরকে আমি বলবো অন্তত 24 বছর একসাথে রাজনীতি করতে দেন। তাদের মধ্যে মৃদু বিরোধিতা থাকবে, পলিসিগত বিরোধিতা থাকবে, তাদের মধ্যে মাঠের ভোট এদিক সেদিক করার জন্য একে অপরের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু বারবার আমরা যদি একই অতীতে ফিরে যাই তাহলে আমরা কবে এটাতে ফুল স্টপ দিব? আমরা ইতিহাসের প্রশ্নে অবশ্যই আপনি সমালোচনা জারি রাখবেন, কিন্তু আপনি তার বৈধতার প্রশ্নে, আপনি তার এখানে রাজনীতি, আপনি তো 24 সালে তো জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, তো নিষিদ্ধ করা হয়েছে। আপনার 24 সালের পর আপনার 5 আগস্টের পর কে বিএনপি এবং জামাতকে এক মঞ্চে এসে বাংলাদেশের রাষ্ট্রে হাল ধরে নাই? ধরেছে তো। বাংলাদেশের জন্য বিএনপি এবং জামাত একই সাথে বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে দুটো উল্লেখযোগ্য শক্তি হয়েছে না? জামাতকে বিএনপির সাথে একই সাথে ক্যান্টনমেন্টের সেনাপ্রধান ডেকে নিয়ে গিয়েছে। এই যে সবগুলো ঐতিহাসিক ঘটনা, আপনি যদি মনে করেন যে 24 সাল থেকে 26 এসে সবগুলো ইরেজ করে দিয়ে আপনি 71-এর প্রসঙ্গকে এনে আওয়ামী লীগকে ফিরে আনার রাস্তা তৈরি করবেন, সেটা তো রাজনীতি না। সেই রাজনীতিতে আমরা প্রত্যাখ্যান করে 24 করেছি। অবশ্যই 24-এর সাথে 71 কখনোই তুলনীয় না। 24 দিয়ে আপনি জিনিসটা বুঝেন, 24 দিয়ে কখনোই 71 আমরা কখনোই ঢাকা দিতে পারি না, কারণ আমাদের রক্তে, আমাদের লিগেসিতে অবশ্যই 71-এর ধারাবাহিকতা, 71-এর যে বাংলাদেশের অস্তিত্ব সেটাকে অনুসরণ করে আমরা রাজনীতি করছি, দেশের আমরা বসবাস করছি, কিন্তু কখনোই আপনি 24-কে মুখোমুখি করতে পারবেন না। এবং এটি সর্বজন স্বীকৃত যে আওয়ামী লীগ যে 71 নিয়ে যে অপরাজনীতি করেছে সেটার জন্য তারা কিন্তু ফলভোগ করেছে, তাই না? এখন এই অপরাজনীতি যেন না হয়, 71 নিয়ে একটা সুষ্ঠু সঠিক সুরাহা হওয়া দরকার ছিল। আমার প্রশ্ন ছিল সেটা, আপনি সেইখানে হচ্ছে 24 এনে এতগুলো কথা বলেন। না 24 হলো 24-এর পরের মৌলভিত্তি। আপনাকে আরেকটা বিষয় চিন্তা করতে হবে, আপনি যে ধরেন এখানে ফাহিমা পুরা একটু মনক্ষুণ্ণ হয়েছে, রাগ হয়েছে, খুবই স্বাভাবিক এবং ইতিহাসকে কোনোভাবে বিকৃত করা হোক সেটা আমরা কখনো চাই না। এখন একই সাথে এটা তো সত্য, অলি আহমদ তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম একজন আপনার বড় স্থপতি, তো মুক্তিযুদ্ধের মাঠের যারা কমান্ডার ছিলেন তাদের একজন তনি। এখন তাকে যে জামাত আপনার তার নির্বাচনী মঞ্চে নিয়ে গেলেন, নিয়ে তাকে যে পোর্ট্রেট করলেন, পোর্ট্রেট করে কি জামাত প্রকারান্তরে তার ব্যর্থতা এবং তার ব্যর্থতার কারণে মুক্তিযোদ্ধাদেরকে সামনে এনে তার যে বৈধতা, তার যে এখানকার রাজনীতির যে নতুন ধারা, নতুন সমীকরণ, এই সমীকরণের জন্য চেষ্টা করছে না? এই যে মেজর আখতারুজ্জামানকে, উনি তো আরেকজন মুক্তিযোদ্ধা। আপনি এই জিনিসটা একটা বিষয় ওইভাবে দেখেন, জামাতের যে প্রচেষ্টা, আমি জামাতকে ডিফেন্ড করার জন্য বলছি না, এটাও জামাতের এগেইনস্টই যাচ্ছে আপনারা যে, কিন্তু জামাতের প্রচেষ্টাটা আপনি স্বাগত জানাচ্ছেন না কেন? এখন তো এমন না যে বাংলাদেশের দুইটা ব্লক হয়েছে, বিএনপির ব্লক শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের আর আপনার এনসিপি জামাতের ব্লক আপনার পুরোপুরি জামাতের লিগেছে, এটা তো না। আসলে দুইটা ব্লকই দেখেন, বিএনপির সাথে যে রাজনৈতিক দল আছে, আমি শুধু ছোট্ট একটা বলি, আমি গত কয়েকদিন আগে ইনবক্স আমার ছাত্র দলের বন্ধুকে একটা ছোট্ট মেসেজ পাঠিয়েছি। ব্রাহ্মণবাড়িয়া আসনে আপনার বিএনপি থেকে মনোনীত আপনার যে জমিয়তুল উলামার যে প্রার্থী আছেন, তিনি একটা পোস্টার দিয়েছেন তার নির্বাচনী পোস্টারের পিছনে উনি আপনার ভালো করে আল কায়দার পতাকাও দিয়েছেন, আবার আপনার যে আফগানিস্তানের তালেবানের পতাকাও দিয়েছেন। তখন ওকে আমি পাঠালাম, ও বলতো খুবই ডিস্টার্বিং। আমিও তখন বললাম যে তোমরা যখন সমালোচনা করো তোমরা এটা মাথায় রাখবা যে তোমার জোটেও কিন্তু তালেবানের পতাকা, আল কায়দার পতাকাকে দিয়ে স্পন্সর করা হচ্ছে এবং একজন প্রার্থী তার ভেরিফাইড পেজ থেকে, তার মানে বাংলাদেশের যে নির্বাচনী জোট, এই জোটকে কেন্দ্র করে আপনি যে বাইনারি, না আমি যে শেষ করি বাইনারিটা, এই বাইনারিটা নাই, কিন্তু আমরা কৃত্রিমভাবে বাইনারিটা আবার ফিরে আনার চেষ্টা করছি। দুই জোটে কম বেশ মুক্তিযোদ্ধা আছে, দুই জোটে কম বেশ আপনার মৌলবাদী আছে, দুই জোটে কম বেশ কনজারভেটিভ আছে এবং দুই জোটে লিবারাল আছে। আপনি এইভাবে চিন্তা করলে বাংলাদেশের আগামী রাজনৈতিক ল্যান্ডস্কেপ সুন্দর হবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। আমরা দুই জোটের যে সমীকরণ সমান সমান পেলাম। আজকের মতো মুক্তিযোদ্ধা আছে বলছিলেন জামাতের জোটে, হ্যাঁ মানে একজন অলি আহমদ মুক্তিযোদ্ধা সাহেবকে নিয়ে গিয়ে
এখন মুক্তিযোদ্ধার দল হয়ে গেছে জামাত। হ্যাঁ, না না না, আমি কিন্তু এটা বলি না, এটা বলি না, এটা বলি নাই। আমি দুইটা জোটের মধ্যে, না না, দুইটা জোটের মধ্যে বাইনারির অবস্থান নাই আপু, চাচ্ছি না। হ্যাঁ, সে আমার ছোট ভাই। এখন আপনি ৭১-কে বড় করবেন না ছোট করবেন, দ্যাট ইজ আপ টু ইউ। বাংলাদেশের জন্ম ৯০ আপনারা দেখেছেন কিনা আই ডোন্ট নো, আমরা দেখেছি, আমরা ছিলাম। এরশাদ সেই স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তাল সেই দিন, বহু ছাত্র জনতার রক্ত সেই দিনও গিয়েছিল। তারপরে ২৪, আমরা কোনোটাকে ছোট করছি না, কোনোটাকে বড় করছি না। ধারাবাহিক ভাবে আমাদের জাতির যেই ঘটনাগুলো ঘটেছে, ৭১-এর আগে ৪৭, তারপরে ৬৬, ৬৯, কোনটাকে বাদ দিবেন? তারপরে তো এগুলো তো এক একটা গাথা, ইতিহাস। এখন এইটা নিয়ে আমার ভাইয়ের এই কথাটা শুনে আমার বেশ কৌতূহল, বেশ আমাদের জীবনে তো বিনোদনের খুব অভাব। আজকে আমি খুব বিনোদিত হলাম ওনার কথা শুনে, যে কর্নেল অলি সাহেবকে নিয়ে আজকে উনি এখানে বসে বলে যে জামাত মুক্তিযোদ্ধার দল। আপনি তাই বলতে চাচ্ছেন? না 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 না, আমি বলছি আপনি বিএনপির সাথে তুলনা করলেন কেন? না না, আমি দুইটা জোটের মধ্যেই, মুক্তিযোদ্ধা আছে, দুইটা জোটের মধ্যেই এখানে একজন মিশ্রণ আছে। আপনি কেন কিভাবে বানায়? হ্যাঁ, এক চিমটি মুক্তিযোদ্ধা জামাত নিয়েছে, না না, আর এক মুঠ কি নিয়েছে, আর ২ মুঠ কি আছে সাথে? কিসের সাথে কি তুলনা করেন? কিসের সাথে কি ভাই? কিসের সাথে কি তুলনা করা যায় না? পান্তা ভাতে ঘি দেওয়া যায় না। বিএনপি মুক্তিযোদ্ধার দল, স্বাধীনতার ঘোষকের দল, আমাদের দেশনেত্রী, জামাতের জোট সঙ্গীও ২২ বছরের। সেটা কেবলমাত্র আমাদের ভোটের যে ইকুয়েশন, জামাতের আদর্শ আর বিএনপির আদর্শ এক নাকি? আপনার আদর্শ আর জামাতের আদর্শ এক নাকি? আপনি যে এখন জামাতে গেছেন, সমালোচনার মুখে পড়েছেন। আমি জামাতে যাই, আমি জামাতে গিয়েছি। আপনারা জোটে গেছেন, তরুণ ভোটার আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে কেন নিচ্ছে? কেন নিচ্ছে? আপনাদের জন্য না, কেন? আপনার জোট সঙ্গীর জন্য। কিপ ইট ইন মাইন্ড। আজকের মতো শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ, ধন্যবাদ ফাহিমা নাসরিন মুন্নি। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও। শুনছিলাম দুজন বিজ্ঞ আলোচকের আলোচনা জারি থাকবে। আগামীকাল দেখা হবে একই সময়, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়। সঙ্গে থাকুন।